সংসদ অধিবেশনে ভয়ানক হট্টগোল। স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠিনভাবে ধুলাই করল হাসনাত আব্দুল্লাহ এবং রুমিন ফারহানা। স্বরাষ্ট্রমন্ত্রীকে মুনাফেক শয়তান এবং মাদক ব্যবসায়ী বলে ঘোষণা। উত্তাল সংসদ, জামাত বিএনপি কঠিন উত্তেজনা। রাখতে পেরেছে কিনা নাকি উনি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে মাননীয় স্পিকার? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি। আপনারা কি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনতে রাজি না? আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। ইয়েস, আই উড ড্র। অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই ওঠে না মাননীয় স্পিকার। এটা অশোভন, এটা অশোভন। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মুশকিল হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি হয় ব্যঙ্গ করেন আর না হলে বাক চাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে মাননীয় স্পিকার জানা যায় যে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন 3 জন মন্ত্রী আছেন, 64টা জেলায় 64 জন আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতই ভালো অবস্থা। টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। আপাদমস্ত ব্যর্থ, সেটা হলো আমাদের সালাউদ্দিন সাহেবের ব্যর্থতা। সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই রীতিমতো অবাক করা কাণ্ড ঘটে গিয়েছে। হাসনাত আব্দুল্লাহ এবং রুমিন ফারহানার প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্য করার সাথে সাথেই খেপে গিয়েছেন জামাতের আমির। সংসদ যেন এক উত্তপ্ত এবং কঠিন মারামারি এবং সংঘর্ষ শুরু হয়েছে। আসুন বিস্তারিত দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওতে। টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্য মূল্যস্ফীতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠা প্রসঙ্গে। 180 দিনের অগ্রাধিকার তালিকার মধ্যে এই সরকারের প্রথম 3টি কাজের একটি ছিল আইন শৃঙ্খলার উন্নতি, 2 নম্বরে ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং 3 নম্বরে হলো জ্বালানি খাতের নিশ্চয়তা। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মুশকিল হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি হয় ব্যঙ্গ করেন আর না হলে বাক চাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে মাননীয় স্পিকার জানা যায় যে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন 3 জন মন্ত্রী আছেন, 64টা জেলায় 64 জন আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতই ভালো অবস্থা। আর মাননীয় স্পিকার, জ্বালানি নিয়ে আর কি বলবো। তেল আর গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। এইবার আসি মাননীয় স্পিকার, যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুৎ হাহাকার এবং যখন গ্যাস পাওয়া যায় না, তখন 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনে, সেই সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে 62,000 লোক তাদের চাকরি হারিয়েছে আর 900-র উপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে। সো নতুন আর কর্মসংস্থান কি তৈরি হবে মাননীয় স্পিকার? যারা আছেন চাকরি করছেন তাদের চাকরি আর কতদিন থাকে আল্লাহ মাবুদে জানে। বাজারে যখন মানুষ যায় 80 টাকার নিচে কোনো সবজি নাই, ডিমের দাম কয়েক দফা বেড়েছে, চালের দাম, বিশেষ করে মিনিকেট যেই চাল বলা হয় এটা নাকি খায় না, তারপরেও তো কেউ কেউ খায় মাননীয় স্পিকার। একটা দেশে 3 জন ফরেন মিনিস্টার এখন না, এটা হয়তো আমরা ফরেন পলিসি নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করছি, এটা তো সে কারণে হতে পারে। আপনি যদি সেটা বলেন তাহলে আমার মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে 64 জন স্বরাষ্ট্রমন্ত্রী দরকার। মানে আপাদমস্ত ব্যর্থ, এবং যেই ব্যর্থতা একেবারে প্রান্তিক মানুষটার জীবনকে বিপর্যস্ত করতে পারে, সেটা হলো আমাদের সালাউদ্দিন সাহেবের ব্যর্থতা। উনি পণ্ডিত, যত না পণ্ডিত জাহির তার চেয়ে অনেক বেশি, যত না জাহির তার চেয়ে শোষা আরো বেশি। তো ওনাকে একটা জেলায় দেয়া হোক। ফর এক্সাম্পল, উনি একটা জেলা দেখলো, ব্রাহ্মণবাড়িয়া একটা জেলা দেখলো, কুমিল্লা একটা জেলা দেখলো, এর বেশি ওনার ক্যাপাসিটি নাই।
সুতরাং মন্ত্রীর সংখ্যা যদি বাড়াতেই হয়, এবং আমার ধারণা এই সরকার পুনর্বাসনে খুব ব্যস্ত, প্রচুর মানুষকে তারা পুনর্বাসন করতে চায়। পুনর্বাসন তো কিছু হবেই এই কারণে ওনারা একটা পলিটিক্যাল পার্টি, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এবং ওনারা তো নির্বাচনে আগেও ঘোষণা করেছেন যে আমরা তো সবাইকে নমিনেশন দিতে পারবো না, যাদেরকে না দিতে পারবো তাদেরকে পরবর্তীতে পুরস্কৃত করা হবে। আমি আপনাকে, যেহেতু আমি দলটায় ছিলাম, অসংখ্য ত্যাগী নেতার নাম বলতে পারবো যারা কোথাও নাই, অথচ তাদেরকেই মানুষ 15 বছর দেখেছে, পথে দেখেছে, মিডিয়াতে দেখেছে। আমি আমার কথা বলছি না, ফর গড সেক। আলাল ভাই ফর এক্সাম্পল, দুদু ভাই ফর এক্সাম্পল, রিপন ভাই ফর এক্সাম্পল। আমি জানি আমার বলার ফলে তাদের আরো ক্ষতি হবে কিনা, কিন্তু সোহেল ভাই, ও অফকোর্স হাবিবুর নবী খান সোহেল, লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট প্রবলি। এই মানুষগুলো কোথাও নাই। এবং আমি নামগুলো বলতে চাই না, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর আশপাশের লোক বলেন, এদেরকে আমরা বাঙালিরা কোনোদিন দেখি নাই। বাংলাদেশে যারা বিএনপি করেছে তারা কখনো দেখে নাই। কিছু এসছে ওনার সঙ্গে বিমানে চেপে, কিছুকে উনি এখান থেকে সেখান থেকে কালেকশন করেছেন। এরা কোনোদিন বিএনপি করে নাই, কোনো জীবনে কোনোদিন বিএনপি করে নাই। একটা সরকারকে ভালোভাবে চালানোর জন্য মানে দল করা কি জরুরি? না, দল করা জরুরি না, তবে মতাদর্শের সঙ্গে অ্যালাইন্ড যদি না হয়, এবং যারা আপনার জন্য শ্রম ঘাম দিয়েছে, আমি যে 4টা নাম বললাম, সোহেল ভাই, দুদু ভাই, আলাল ভাই, রিপন ভাই, এই মানুষগুলা, এরকম আরো মানুষ আছে যারা হয়তো সংসদে গেছেন কোনো মতে, কিন্তু অন্য কোথাও আর তারা নাই, কিন্তু তাদেরকেই কিন্তু মানুষ 15 বছর দেখেছে রাস্তায়, ম্যাডামের পাশে, আন্দোলনে, যতটুকুই হয়েছে। এই প্রশ্ন আসতেই পারে যে আন্দোলনই বা কেমন করেছেন ওনারা, চেষ্টা করে। এটাও একটু যুক্তি হতে পারে যে ওনারা তো আসলে আন্দোলনে ব্যর্থতার প্রমাণ দিয়েছেন, এই কারণে নেওয়া হয়নি। হ্যাঁ, এটা আসতে পারে, কিন্তু ওই চেষ্টাটুকুর মধ্যে ওনাদের মুখ দেখা গেছে আর কি, এইটুকুই। আচ্ছা, আপনি এই আইন শৃঙ্খলার কথা বলতে যে উদাহরণ দিতে যে হয়তো এমনিতেই ব্রাহ্মণবাড়িয়ার কথা বলেন, আপনার নিজের এলাকা বলেই হয়তো বলেছেন, অস্বাভাবিক কিছু না। কিন্তু আপনি তো এলাকার এমপি, আপনি এমপি হিসাবে কিছু প্রশ্ন আপনাকে করতে চাই যে এলাকার মানুষ যখন ভোট দেয় তখন তারা এমপি সাহেবের কাছ থেকে কি আশা করে? তারা আশা করে ওনাকে ভোট দিলে দুটো জিনিস, একটা হলো সংসদে উনি আমাদের এলাকার হয়ে কথা বলবেন, দেশের মানুষের হয়ে কথা বলবেন, আর দ্বিতীয়ত এলাকার কিছু উন্নয়ন কর্মকাণ্ড করবেন। তো আপনার এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আপনি কেমন করতে পারছেন? আমি প্রতি 5 মাস অন্তর আপডেট দিব, এবং যেটুকু আমি করেছি ওটার আপডেট চলে গেছে অলরেডি, আমি দিয়ে দিয়েছি। আর 2 হচ্ছে যে বড় যে প্রকল্পগুলো, মাত্র একটা এই সরকার এসছে ফেব্রুয়ারি শেষে, মার্চ, এপ্রিল, মে, জুনে একটা নতুন অর্থ বছর শুরু হচ্ছে। জুনের অর্থ বছরের পর আশা কর দেওয়া হয়েছে আমাদেরকে অর্থ ছাড় হবে, এবং এই অর্থ ছাড়ের পরে তারা একনেকে পাশ করবে কিছু। এবার সংসদে কঠিনভাবে খেপে গিয়েছেন রুমিন ফারহানা এবং হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের উত্তর দিতে না পেরে এবার স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বিরুদ্ধে তুচ্ছ-তাচ্ছিল্য করে বিভিন্ন দিকে কথা ঘোরাচ্ছিলেন। সংসদের বক্তব্য নয়, এটা পার্লামেন্টের বক্তব্য বলে তিনি উড়িয়ে দিতে চেষ্টা করেছিলেন। পরক্ষণেই সে ধরা খেয়েছে।